আশা করি তোমরা সকলেই ভালো আছো। গতকাল আমরা যা আলোচনা করেছিলাম তা হলো মানুষের হৃৎপিণ্ডের গঠন এবং মানুষের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন প্রক্রিয়া। তো আলোচনা শেষে আমরা খুঁটিনাটি বিষয়গুলো উল্লেখ করে তোমাদের ছবি সহ সেটি বর্ণনা লিখে নিতে বলেছিলাম। তো কয়েকটি জায়গায় বেশ কয়েকজনের অসুবিধা হয়েছিল, তারা ফোনও করেছিল। তাদেরকে সেগুলো বোঝানো সম্ভব হয়েছে আশা করছি, তাদের সমস্যাগুলো। একই সাথে অনেকেরই আবেদন যে এটাকে লিখিয়ে দেওয়ার জন্য। তো দেখো, আমরা প্রত্যেকেই ছবি কিন্তু যা বলেছিলাম সেই ছবিটাই আঁকবে। তোমাদের হৃৎপিণ্ডের গঠন এবং একই সঙ্গে সেই হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন প্রক্রিয়াটাকে সহজে নিজের ভাষায় লেখার জন্য একটা সাধারণ সরলীকৃত চিত্র, যেটা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই তোমরা আঁকবে না, এটার উপর নির্ভর করে তোমরা বর্ণনাটাকে করার চেষ্টা করবে এবং ছবিটাকে মাথায় রাখবে, মাথায় রেখে লেখার চেষ্টা করবে। এবং লিখতে লিখতে 3-4টে পয়েন্ট লেখার পর কিছুটা স্পেস ছেড়ে আমরা বইয়ের থেকে যে ছবিটা, সেই ছবিটাকেই আঁকবো। সংবহনের ক্ষেত্রে অ্যারো মার্ক দিয়ে, আর রক্ত সংবহন না থাকলে, শুধু গঠন থাকলে অ্যারো মার্কটা না দিলেও চলে, সেই ড্রয়িংটি তোমরা তুলে নেবে, যেটা আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম। তো চলো এবার আমরা একটু সরলীকৃত চিত্রের দিকে আলোকপাত করি। এই সেই হৃৎপিণ্ডের সরলীকৃত চিত্র, তোমরা ভালো করে এটাকে লক্ষ্য করো। এই চিত্রে দেখো, আমরা প্রথমেই হৃৎপিণ্ডকে 4টি প্রকোষ্ঠে ভাগ করে নিয়েছি। বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়। অলিন্দগুলো উপরের দিকে এবং নিলয়গুলো নিচের দিকে অবস্থান করছে। এবারে বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়, দেখো 2 রকমের রং দ্বারা এখানে আমরা চিত্রায়ন করেছি। বাম অলিন্দ, বাম নিলয়ে লাল রংটি নির্দেশ করছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, যাকে আমরা অনেকেই বিশুদ্ধ রক্ত বলে চিহ্নিত করে থাকি সংবহন বা হৃৎপিণ্ডের গঠন উল্লেখ করার ক্ষেত্রে। আর সবুজ রং দ্বারা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বা দূষিত রক্ত হিসেবেও অনেকে সেটিকে উল্লেখ করে থাকি, সেটাই চিহ্নিত করা হয়েছে। আরেকটু খেয়াল করো, বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে 2টি দাগ দিয়ে দ্বিপত্র কপাটিকাকে বোঝানো হয়েছে এবং ডান অলিন্দ ডান নিলয়ের ক্ষেত্রে 3টি দাগ দিয়ে আমরা ত্রিপত্র কপাটিকাকে বোঝানোর চেষ্টা করেছি। এবারে দেখো নিলয়গুলোর দিকে, নিচের প্রকোষ্ঠ, নিলয়গুলোর একেবারে নিচের দিকে শেডেড একটা এরিয়া রয়েছে। এই প্রজেক্টেড শেডেড এরিয়াগুলো প্যাপিলারি পেশিকে নির্দেশ করছে। আমরা জানি যে নিলয়ের মেঝেতে যে পেশি থাকে তাকে বলা হয় প্যাপিলারি পেশি। এবারে প্যাপিলারি পেশিতে যে খাঁজগুলো আমরা লক্ষ্য করছি, সেই খাঁজগুলিকে বলা হয় কলামনি কার্নি। আবার কলামনি কার্নি থেকে দেখো তন্তুর মতো কতগুলো অংশ বেরিয়ে আসছে, যারা দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকাগুলোকে ধরে রাখতে সাহায্য করছে। এদেরকে আমরা বলি কর্ডি টেন্ডনি। কর্ডি টেন্ডনি।
এবারে হৃৎপিণ্ডের রক্ত সংবহন প্রক্রিয়াটি সম্ভবই হতো না যদি তার সঙ্গে রক্তবাহগুলো না থাকতো। রক্তবাহ দুই প্রকার, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, শিরা এবং ধমনী। যে সমস্ত রক্তবাহ দেহের বিভিন্ন কলাকোষ থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে তারা শিরা, আর যে সমস্ত রক্তবাহ হৃৎপিণ্ড থেকে রক্তকে দেহের বিভিন্ন কলাকোষে নিয়ে যায় তারা ধমনী। এই হলো শিরা ধমনীর ক্ষেত্রটা। তারা কিভাবে কি করছে আমরা সেগুলো নিয়ে আসব। তার আগে সার্বিক ছবিটার দিকে একটু আলোকপাত করি। হৃৎপিণ্ডের ঠিক উপরিভাগে, এটা তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো ফুসফুসকে ড্রয়িং করা হয়েছে, ফুসফুস, লাং। হৃৎপিণ্ডের উপরিভাগে অনেকগুলো অঙ্গ থাকে, তার মধ্যে কয়েকটিকে আমরা এখানে উল্লেখ করছি, আই, ইয়ার, নোজ। হৃৎপিণ্ডের নিচের দিকে অনেকগুলো অঙ্গ থাকে, তার মধ্যে আমরা লেগ, লিভার, কিডনিকে উল্লেখ করেছি। এবারে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানের মূল ক্ষেত্রটাই হচ্ছে ফুসফুস। এখানে অর্থাৎ ফুসফুসে অক্সিজেন সমৃদ্ধ রক্ত তৈরি হবে। তাহলে সে অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে নিয়ে আসার দায়িত্ব কার? নিয়ে আসে তো শিরা। কাজে ফুসফুসীয় শিরার মাধ্যমে প্রথমে বাম অলিন্দে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এসে পৌঁছলো। অক্সিজেন সমৃদ্ধ রক্ত দ্বারা যখন বাম অলিন্দ পরিপূর্ণ হলো তখন একটা চাপের সৃষ্টি হলো, ফলে দ্বিপত্র কপাটিকাগুলো নিচের দিকে খুলে গেল। নিচের দিকে খোলার সঙ্গে সঙ্গে বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে এসে পৌঁছে গেল। এবার বাম নিলয়ের নিচের দিকে দেখো ধমনী রয়েছে, আমরা একে মহাধমনী বলবো। একটি ধমনী নির্গত হয়ে দুই ভাগে ভাগ হলো। নিচের দিকে ধমনীটাকে আমরা বলবো অধরা মহাধমনী, উল্লেখ করা আছে। আর আরেকটা টুইস্ট হয়ে উপরের দিকে উঠে গেল, সেটি হচ্ছে উত্তরা মহাধমনী। অগ্রভাগের মহাধমনীকে উত্তরা মহাধমনী বলছি। এবার ব্যাপারটা কি দাঁড়ালো? সে অক্সিজেন সমৃদ্ধ রক্ত অধরা মহাধমনীর মাধ্যমে দেহের নিম্নাঙ্গের কলাকোষে বিশুদ্ধ রক্তকে পৌঁছে দিচ্ছে। এই লেগ, লিভার, কিডনি উল্লেখ করা আছে। আর একই রকমভাবে উত্তরা মহাধমনী হৃৎপিণ্ডের ঊর্ধ্বাঙ্গের কলাকোষগুলোর মধ্যে সেই অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে পৌঁছে দিচ্ছে। এখানে আই, ইয়ার, নোজকে উল্লেখ করা রয়েছে। এবার দেহের কলাকোষগুলোর কাজ কি? সেখানে রেসপিরেশন বা শ্বসন হবে, অক্সিজেন প্রয়োজন হবে এবং শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আর সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, যাকে আমরা দূষিত রক্ত হিসেবে চিহ্নিত করে থাকি, সেই রক্তকে নিয়ে আসছে শিরা। দেখো আমরা ডান অলিন্দে দুই ধরনের শিরার ওপেনিং দেখছি। একটি উপরিভাগে চলে গেছে উত্তরা মহাশিরা, আর একটা নিচের দিকে কার্ভ করা রয়েছে অধরা মহাশিরা। এবার উত্তর মহাশিরা কি করছে? একটু আগে যে অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো গেল ঊর্ধ্বাঙ্গের কলাকোষে, সেখানে শ্বসন হলো, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে উত্তরা মহাশিরার মধ্যে শিরাগুলো এসে পৌঁছে দিচ্ছে। আর একই রকমভাবে নিম্নাঙ্গের কলাকোষ থেকে শিরা অধরা মহাশিরার মধ্যে শিরার মাধ্যমে অধরা মহাশিরার সাহায্য নিয়ে সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা ফিরে আসছে ডান অলিন্দে। অর্থাৎ উত্তরা ও অধরা মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা ফিরে আসছে। ডান অলিন্দ যখন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দ্বারা পরিপূর্ণ হয়ে গেল,
তখন একটা চাপের সৃষ্টি হবে। একই রকমভাবে দ্বিপত্র কপাটিকার মতো ত্রিপত্র কপাটিকাও নিচের দিকে খুলে যাবে। ফলে তখন ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান নিলয়ে এসে পৌঁছবে। এবার ডান নিলয়ের সঙ্গে সংযুক্ত আছে ফুসফুসীয় ধমনী, কারণ ধমনীকেই রক্ত হৃৎপিণ্ড থেকে বিভিন্ন কলাকোষে নিয়ে যেতে হয়। এক্ষেত্রে ফুসফুসীয় ধমনী সেই কাজটি করে, অর্থাৎ ফুসফুসীয় ধমনী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে নিয়ে চলে যায় ফুসফুসে। ফলে ফুসফুসে আবার সেই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান, গ্যাসীয় ব্যাপন প্রক্রিয়া আদান প্রদান ঘটবে। কার্বন ডাইঅক্সাইডটা ট্র্যাকিয়ার মাধ্যমে আমাদের নিঃশ্বাসক্রিয়ার সাহায্যে দেহের বাইরে নির্গত হবে। আর তার ঠিক আগের মুহূর্তে প্রশ্বাসক্রিয়ার মাধ্যমে যে অক্সিজেনটা নিয়েছিলাম, যেটা ফুসফুসীয় বায়ু প্রকোষ্ঠ বা অ্যালভিওলায় এসে উপস্থিত হয়েছিল, সেটি আবার সেই রক্তের সঙ্গে মিশে গিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্তের সৃষ্টি করে, যাকে আবার ফুসফুসীয় শিরাগুলি বাম অলিন্দে নিয়ে এসে পৌঁছাচ্ছে। তো এইভাবেই মানুষের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন প্রক্রিয়াটি ঘটে থাকে। তোমরা আরও একবার আমি ব্রিফ করে এর বর্ণনাটা দেওয়ার চেষ্টা করছি, তোমরা সেটাকে ফলো করো। প্রথমে তোমরা উল্লেখ করবে 1 নম্বর পয়েন্টে যে ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে এসে পৌঁছয়। বাম অলিন্দ অক্সিজেন সমৃদ্ধ রক্ত দ্বারা পরিপূর্ণ হয়ে গেলে, এটা 2 নম্বর পয়েন্ট, পরিপূর্ণ হয়ে গেলে দ্বিপত্র কপাটিকার উপরে চাপ সৃষ্টি করে। 3 নম্বর পয়েন্ট, ফলে দ্বিপত্র কপাটিকাগুলো নিচের দিকে খুলে যায়। 4 নম্বর পয়েন্ট, ফলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দ থেকে বাম নিলয়ে এসে পৌঁছয়। তারপরের পয়েন্টে আমরা বলবো যে বাম নিলয়ের সঙ্গে সংযুক্ত থাকে মহাধমনী। বাম নিলয় থেকে উত্তরা এবং অধরা মহাধমনীর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যথাক্রমে, যেহেতু আগে উত্তরা বলা হয়েছে তাই উপরের, অর্থাৎ যথাক্রমে হৃৎপিণ্ডের ঊর্ধ্বাঙ্গের এবং নিম্নাঙ্গের কলাকোষে এসে পৌঁছয়। তারপরের পয়েন্টে বলবে কলাকোষে অক্সিজেন শ্বসন ক্রিয়ায় অংশ নেওয়ার পর উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড শিরার রক্তে মেশে এবং শিরার মাধ্যমে উত্তরা এবং অধরা মহাশিরায় যথাক্রমে ঊর্ধ্বাঙ্গের হৃৎপিণ্ডের ঊর্ধ্বাঙ্গের এবং হৃৎপিণ্ডের নিম্নাঙ্গের কলাকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে এসে পৌঁছয়। তারপরের পয়েন্টে বলবে ডান অলিন্দ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দ্বারা পরিপূর্ণ হয়ে গেলে ত্রিপত্র কপাটিকার নিচের দিকে খুলে যায়। তারপরের পয়েন্ট, ত্রিপত্র কপাটিকার নিচের দিকে খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে এসে পৌঁছয়। তারপরের পয়েন্ট, ডান নিলয়ের সঙ্গে সংযুক্ত থাকে ফুসফুসীয় ধমনী। সেই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পুনরায় ফুসফুসে গিয়ে পৌঁছায়। এইভাবে আবার যখন ফুসফুসে অক্সিজেন সমৃদ্ধ রক্ত তৈরি হয়, তখন সে অক্সিজেন সমৃদ্ধ রক্তকে ফুসফুসীয় শিরা পুনরায় বাম অলিন্দে নিয়ে আসে বলে একটা প্যারাগ্রাফ করবে। সেই প্যারাগ্রাফে লিখবে এইভাবে মানুষের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন প্রক্রিয়াটি সম্পাদন হয়ে থাকে। সঙ্গে আরও উল্লেখ করবে হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল এবং হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। তারপরেই
উল্লেখ করবে প্রতিটি সিস্টলে, অর্থাৎ যখন হৃৎপিণ্ড সংকুচিত অবস্থায় চলে যাচ্ছে তখন হৃৎপিণ্ডে চাপ তৈরি হবে এবং রক্ত বেরিয়ে যাবে। অর্থাৎ প্রতিটি সিস্টলে বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনীর মাধ্যমে দেহের প্রতিটি কলাকোষে এবং ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় ধমনীর সাহায্যে ফুসফুসে গিয়ে পৌঁছয়। আবার হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টোল, এবং সেই ডায়াস্টোলে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে এবং দেহের বিভিন্ন কলাকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে এসে পৌঁছয়। এইভাবে সিস্টোল এবং ডায়াস্টোলের পর্যায়ক্রমিক ধারায় মানুষের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন প্রক্রিয়াটি ঘটে থাকে। গঠন উল্লেখ করার ক্ষেত্রেও কিন্তু তোমরা একই রকমভাবে এই ছবিটিকে মাথায় রাখার চেষ্টা করবে। প্রথম পয়েন্ট লিখবে হৃৎপিণ্ডের বাইরে যে আবরণী থাকে তাকে বলা হয় পেরিকার্ডিয়াম। তারপরের 2 নম্বর পয়েন্টে লিখবে মানুষের হৃৎপিণ্ডটি 4টি প্রকোষ্ঠে বিভক্ত, সেগুলি হলো বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়। তারপর পয়েন্টে লিখবে বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝখানে দ্বিপত্র কপাটিকা অবস্থান করে। তারপরের পয়েন্টে চলে যাও, একই রকমভাবে ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝখানে ত্রিপত্র কপাটিকা অবস্থান করে। তারপরের পয়েন্টে চলে যাও যে নিলয়ের মেঝেতে যে পেশিগুলো থাকে তাকে বলা হয় প্যাপিলারি পেশি। তারপরে পয়েন্টে চলে যাও, প্যাপিলারি পেশির গায়ে যে খাঁজগুলো দেখা যায় তাকে বলা হয় কলামনি কার্নি। তারপরের পয়েন্টে চলে যাও, কলামনি কার্নি থেকে যে তন্তুর মতো অংশগুলি সৃষ্টি হয় যারা দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকাগুলোকে ধরে রাখতে সাহায্য করে তাদের বলবো আমরা কর্ডি টেন্ডনি। তারপরের পয়েন্টে চলে যাও যে হৃৎপিণ্ডের অলিন্দগুলোর সঙ্গে সংযোগ রক্ষা করে শিরা। দেখো ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দ সংযুক্ত আর মহাশিরার মাধ্যমে সংযুক্ত হচ্ছে ডান অলিন্দ, বা ডান অলিন্দের সঙ্গে মহাশিরাগুলো সংযুক্ত থাকে। এটা উল্লেখ করবে যে অলিন্দগুলোর সঙ্গে শিরা সংযুক্ত থাকে। পরের পয়েন্টে চলে যাও, নিলয়গুলোর সঙ্গে সংযুক্ত থাকে ধমনী। দেখো বাম নিলয়ের সঙ্গে মহাধমনী সংযুক্ত রয়েছে আর ডান নিলয়ের সঙ্গে ফুসফুসীয় ধমনী সংযুক্ত রয়েছে। এক্ষেত্রে যখন তারপরের পয়েন্টে তোমরা উল্লেখ করবে এক্ষেত্রে যে যখন দ্বিপত্র ত্রিপত্র কপাটিকাগুলোর কথা বলবে তারপরে আরেকটা পয়েন্টে অন্যান্য যে আরও 4-5খানা কপাটিকা রয়েছে সেটাও একই পয়েন্টের মধ্যে উল্লেখ করবে। আর এভাবেই আমরা হৃৎপিণ্ডের গঠন এবং হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন প্রক্রিয়া, অবশ্যই মানুষের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে, সেটার আলোচনাটা সমাপ্ত করলাম। তোমরা এই ডিরেকশন নিয়েই এগুলোকে লেখার চেষ্টা করবে, তাহলেই যথেষ্ট। তবে অবশ্যই এই ছবিটা দেবে না, বারবার উল্লেখ করা হয়েছে এই ছবিটা শুধু তোমাদের গঠন বা সংবহন প্রক্রিয়াটি সহজে রপ্ত করার জন্য ছবি দেবে। আগের ক্লাসে যে ছবিটা আমরা দিয়েছি সেই ছবিটাকে তোমরা দেওয়ার চেষ্টা করবে। এটাকে লিখবে, প্রত্যেকে লিখবে, ফেয়ার কপির মধ্যে লিখবে এবং সুন্দর করে রিপ্রেজেন্টেশন করে অবশ্যই আমাদেরকে দেখানোর চেষ্টা করবে। অনেকে ছবি তুলে পাঠাতে পারো, কিন্তু দরকার নেই। আমার স্কুলের ছাত্রদের বারবার করে উল্লেখ করব, হয়তো আর কিছুদিনের মধ্যেই আমাদের আবার স্বাভাবিক ক্লাস শুরু হতে পারে। যখনই স্কুল খুলবে তখনই তোমরা আমাদেরকে দিয়ে চেক করিয়ে নেবে, অত চিন্তা করবে না। তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আসার সম্ভাবনা প্রবল।
আর এইভাবেই আমরা এই চ্যাপ্টারটিকে শেষ করছি। এর পরের চ্যাপ্টার রেচন বা এক্সক্রিশন, সেটাকে নিয়ে আমরা পরের ক্লাসে হাজির হচ্ছি।